মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমরা বলেছিলে যে চতুর্থ অধ্যায়টা একটু রিভিশন করলে ভালো হয়, এজন্য তাহলে আমি আজকে চতুর্থ অধ্যায়টা শুরু করব। চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। পর্যায় সারণী সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, পর্যায় সারণীর পটভূমিটা জানতে হবে, যে কারা কারা এই পর্যায় সারণী নিয়ে কাজ করেছেন, কোন কোন বিজ্ঞানী কাজ করেছেন, এবং সব শেষ পর্যন্ত কোন বিজ্ঞানের মতবাদটা এখন পর্যন্ত সব থেকে গ্রহণযোগ্য ভাবে চলছে। এই জিনিসগুলো জানতে গেলে কোন কোন বিজ্ঞানী কি বলেছিলেন সেগুলো আমাদের জানতে হবে। প্রথমে আমরা এগুলো যেহেতু তোমাদের রিভিশন হচ্ছে, তোমরা মোটামুটি এগুলো সব সম্পর্কে মোটামুটি তোমাদের আইডিয়া আছে। প্রথমে আমরা যদি পর্যায় সারণীর পটভূমিতে কোনো বিজ্ঞানীর অবদানের কথা বলি, তাহলে আমাদের অবশ্যই বিজ্ঞানী ল্যাভোসিয়ের কথা অবশ্যই বলতে হবে, কারণ তিনি প্রথম কিন্তু 1789 সালে কি করেছিলেন, অক্সিজেন, নাইট্রোজেন এইরকম ধাতু অধাতু যেগুলো আছে সেগুলোকে একটা নির্দিষ্ট দুইটা ভাগ, অর্থাৎ এই যে ধাতু এবং অধাতু বলছি, কোনগুলোকে আমরা ধাতু বলবো কোনগুলোকে আমরা অধাতু বলবো, এই ভাগগুলো প্রথম উনি করেন। তাহলে প্রথমে যে বিজ্ঞানীর নাম আমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে ল্যাভোসিয়ে, এবং ওনার যে কাজ সেই কাজটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে যে প্রথমে কোন বিজ্ঞানী ধাতু এবং অধাতু এই দুইটা ভাগে মৌলসমূহকে বিভক্ত করেছিলেন, তার নাম কি, এরকম প্রশ্ন এমসিকিউতে আসতে পারে, তাহলে আমাদেরকে ওইটা বলতে হবে। আমরা কিন্তু পটভূমি নিয়ে আলোচনা করছি, এগুলো সব তোমাদের জানা, আমি বারবারই বলছি, তাও যেহেতু রিভিশন করছি তার মানে শুরু থেকেই আমাদের রিভিশনটা করা উচিত। এরপরে আসে কোন বিজ্ঞানীর কথা, ডোবে রাইনারের কথা। প্রত্যেকটা কথাই মনে রাখার চেষ্টা করবে। তিনি কি করলেন, তিনি মৌলসমূহকে কি করলেন, পারমাণবিক ভর অনুসারে সাজালেন। সেখান থেকে তিনি একটা সিদ্ধান্তে আসলেন যে প্রথম এবং তৃতীয় তিনটা মৌল যদি আমরা পাশাপাশি সাজাই, তাহলে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হবে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান। এটাও তোমরা জানো। আমি যদি বলি উদাহরণ হিসেবে, ধরো কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এই তিনটা মৌলকে আমরা ধরলাম, এটা প্রথম মৌল, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। এবার ডোবেরাইনার কি বলেছেন, প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভর, তাহলে কার্বনের পারমাণবিক ভর 14, নাইট্রোজেনের হচ্ছে কার্বনের হচ্ছে 12 আর নাইট্রোজেনের হচ্ছে
14। তাহলে এই দুইটার যোগফলের অর্ধেক হবে হচ্ছে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি, অর্থাৎ 14 আর 12 যোগ করলে আমাদের কত হয়? 26, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের হয় হচ্ছে 13। আর কার্বন, অক্সিজেন, সরি আমি উল্টা করে লিখেছি, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন হবে। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তাহলে কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে 16। তাহলে 12 আর 16 যদি যোগ করি তাহলে কত হয় বলতো? 28। 28কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হয় হচ্ছে 14। আর নাইট্রোজেনের পারমাণবিক ভর 14। এটা তো সবাই জানো, তাই না? ডোবেরাইনারের সূত্রটা তোমরা কি জানো? ত্রয়ী সূত্রটা তোমরা আগে থেকে তো জানতে, সবাই কি বুঝতে? জি মিস। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে এটা যেহেতু বুঝতে, তাহলে আর উদাহরণ আমরা দিচ্ছি না। এখানে ডোবেরাইনারের সূত্র মতে উনি কি বলেছিলেন, যদি পারমাণবিক ভর অনুসারে পরপর 3টা মৌলকে সাজাই তাহলে আমরা কি দেখতে পাবো, যে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হবে হচ্ছে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান, অথবা কিছুটা কম বেশি, মানে কাছাকাছি, খুবই কাছাকাছি। হয়তো 14 পুরোপুরি যেমন এখানে হয়েছে, 14 না হলেও হয়তো 13 দশমিক সামথিং এরকম হবে, অথবা 14 দশমিক সামথিং, মানে একদম কাছাকাছি হবে। এরপরে কোন বিজ্ঞানী আসলো? বিজ্ঞানী নিউল্যান্ড। তার নাম অনুসারে আমাদের কি সূত্র আবিষ্কার হয়? নিউল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ডের অষ্টক সূত্র আমরা কি দেখেছি, যদি আমরা মৌলসমূহকে পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুসারে সাজাই তাহলে কি দেখতে পাই, যে কোনো 8টা মৌলকে যদি এরকম সাজাই পরপর এভাবে অষ্টম মৌলে যায়, দেখা যাবে প্রথম মৌলের যে ধর্ম অষ্টম মৌলের ধর্মের সাথে অনেকটাই মিলে যাবে। এই যে অষ্টক, এখান থেকে 8তম যে মৌলটা থাকবে তার ধর্মের সাথে প্রথম মৌলের ধর্ম মিলে যায়। এই জন্য বলা হয় নিউল্যান্ডের অষ্টক সূত্রতে কি বলা হচ্ছে, যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় পর্যন্ত সাজানো হয় তাহলে আমরা দেখতে পাই যে অষ্টম মৌলে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজানোর পরে তাদের মৌলসমূহের ধর্মগুলো মিলে যায়। এটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। তাহলে আমরা কতগুলো জানলাম, ল্যাভোসিয়ে জানলাম, ডোবেরাইনার জানলাম, নিউল্যান্ডের অষ্টক সূত্র জানলাম। এরপরে পর্যায় সারণীতে যে দুইজন বিজ্ঞানীর ভূমিকা সব থেকে বেশি, সেই দুইজন হচ্ছেন মেন্ডেলিভ, আরেকজন হচ্ছেন মোসলে। এই দুইজন বিজ্ঞানীর ভূমিকা সব থেকে বেশি। তার মধ্যেও মোসলের ভূমিকাটা পরবর্তীতে বেশি প্রমাণিত, বেশি ভালো, বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রমাণিত হয়। কারণ হচ্ছে মেন্ডেলিভ কি করেছিলেন, উনি মৌলগুলোকে যেভাবে সাজিয়েছিলেন সেটার ভিত্তিটা ছিল পারমাণবিক ভর। পারমাণবিক ভর অনুসারে সাজানোর ফলে উনি যে সমস্যাটায় নিজে পড়েননি, বাট পরবর্তীতে বিজ্ঞানীরা যখন এটা নিয়ে আরো গবেষণা করে, একটা কিছু গবেষণা হয়ে পরীক্ষালব্ধ ফল এসে গেলে সেটা নিয়ে যে আর কোনো গবেষণা হবে না এমন কিন্তু নয়। সবাই কি করে, যেটা আবিষ্কার হয়ে গেছে পরবর্তীতেও কিন্তু ওইটা নিয়ে আবার গবেষণা হয়, যে আসলে উনি যেটা বলে গিয়েছিলেন পরবর্তীতেও সেটা ঠিক আসলে কিনা। দিন দিন যত যাচ্ছে প্রযুক্তির উন্নয়নের কারণে, আবিষ্কারের যন্ত্রপাতি ভালোভাবে আবিষ্কার হওয়ার কারণে পরবর্তীতে কিন্তু এই জিনিসগুলো সহজেই উদ্ভাবন করা যাচ্ছে। যার কারণে বিজ্ঞানী মেন্ডেলেভ কি বলেছিলেন, যে পারমাণবিক ভর অনুসারে মৌলগুলোকে সাজাতে। এভাবেই সাজাতে সাজাতে আমাদের মোটামুটি 17 পর্যন্ত মৌলকে সাজানোটা ঠিক ছিল। এরপরে 18, 19, 20 এদিকে যে আমাদের মৌলগুলোর পারমাণবিক ভর অনুসারে সাজানোটার ব্যতিক্রম ঘটে। কেন ব্যতিক্রম ঘটে? কারণ আমরা জানি আর্গন হচ্ছে পারমাণবিক সংখ্যা 18, বাট হচ্ছে ভর সংখ্যা হচ্ছে 40। অন্যদিকে পটাশিয়ামের ভর সংখ্যা হচ্ছে 39। বাট পটাশিয়ামকে আগে দেওয়া পরে পরবর্তীতে কি করা হলো, ভর অনুসারে যদি সাজানো হতো
ব্যতিক্রমটা কোথায় ঘটলো তাহলে? আর্গন হচ্ছে 18 আর পটাশিয়াম হচ্ছে 19। তাহলে আগে 18 হচ্ছে, তারপরে 19 হচ্ছে, এটা যদি পারমাণবিক সংখ্যা অনুসারে সাজাই। কিন্তু বিজ্ঞানী যেহেতু মেন্ডেলিভ বলেছেন যে পারমাণবিক ভর অনুসারে সাজাতে, সেখানে দেখা গেল যে আর্গন 18তম মৌল হওয়া সত্ত্বেও তার পারমাণবিক ভর কিন্তু 40। অন্যদিকে পটাশিয়াম 19তম মৌল হওয়ার সত্ত্বেও তার পারমাণবিক ভর কিন্তু 39। তাহলে এইখানে ওনার যে মতবাদটা ছিল সেই মতবাদটার ব্যতিক্রম ঘটে গেল। পারমাণবিক ভর অনুসারে সাজালে মৌলগুলোকে তিনি এইভাবে সাজালে তাহলে আর্গনটা পরে হবে, পটাশিয়ামটা আগে হবে। এরকম আরো বেশ কিছু মৌল আছে, সেই মৌলগুলোতে ব্যতিক্রম লক্ষ্য করার পরে বিজ্ঞানী মোর্সলে সর্বশেষ কত সালে, 1913 সালে উনি বললেন যে আমরা যদি মৌলগুলোকে পারমাণবিক ভর অনুসারে না সাজিয়ে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজাই, তাহলে এই যে মেন্ডেলিভের পর্যায় সারণীর যে ত্রুটিটা পাওয়া গেল মৌলগুলোকে সাজাতে গিয়ে, সেই সমস্যাটা আমাদের ওভারকাম হয়, এখানে আর নতুন কোনো সমস্যা থাকে না। পরবর্তীতে তিনি কি করলেন যে পারমাণবিক সংখ্যা অনুসারে উনি মৌলগুলোকে সাজালেন। এভাবেই এখন পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। এই সবগুলো মৌলকে তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে পিরিয়ডিক টেবিলে স্থান দেওয়া হয়েছে। এই ছিল বিজ্ঞানীদের মতবাদ, কোন কোন বিজ্ঞানী কি বলেছেন, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের এমসিকিউ সালের প্রশ্ন আসতে পারে। যেমন ধরো, কত সালে কোন বিজ্ঞানী কি বলেছিলেন, ডোবেরাইনের ত্রয়ী সূত্র কি, মেন্ডেলিভ কি বলেছিলেন, মোর্সলে কি বলেছেন, নিউল্যান্ডের অষ্টক সূত্রে কি তত্ত্ব পাওয়া গেল, এই সবগুলো নিয়ে কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। আর এই যে কেমিস্ট্রির যত কিছু গবেষণা, কেমিস্ট্রির মধ্যে কিন্তু আবার পরবর্তীতে ভাগ রয়েছে। তোমরা কেমিস্ট্রির এমনি ভাগগুলো জেনেছো যে ফলিত রসায়ন হয়, পিওর রসায়ন হয়, রসায়নের আরো কিছু সাবজেক্ট আছে, যেমন তোমার বায়োকেমিস্ট্রি আছে, তোমার হচ্ছে ফার্মেসি আছে। এগুলো হায়ার লেভেলে গেলে তোমরা এগুলো সম্পর্কে ডিটেলস জানবে। তো এইখানে যতগুলো কেমিস্ট্রির ফর্মুলা বলো, কেমিস্ট্রির যত কিছু আবিষ্কারের কথা বলো, সবগুলোই আলোচনা প্রথমে যেখানে হয় সেটা হচ্ছে ইউকেট। ইউকেটের ফুল মিনিং তোমরা প্রত্যেকে জানো যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা হচ্ছে রসায়নের গবেষণার একটা সংস্থা। যত কিছু অ্যাপ্রুভ করা দরকার সবকিছুই কিন্তু এখান থেকেই অ্যাপ্রুভ হতে হয়। এই গেল আমাদের পর্যায় সারণীর পটভূমি। এখন আমাদের জানতে হবে পর্যায় সারণীর কতটা কলাম আছে, কতটা পর্যায় রয়েছে। এগুলো মোটামুটি প্রাথমিক ধারণা, যেহেতু তোমাদের রিভিশন হচ্ছে, এগুলো তোমরা মোটামুটি সবাই জানো যে পর্যায় সারণীতে 7টি পর্যায় আছে। পর্যায় হচ্ছে 7টি, আর কলাম আছে হচ্ছে তোমার 18টি। গ্রুপ বা কলাম যেটাই বলি না কেন, এটা আছে হচ্ছে 18টি। এভাবে আমরা প্রত্যেকটা দেখেছি যে প্রতিটি পর্যায়ের বামে গ্রুপ 1 থেকে শুরু করে 18 পর্যন্ত গ্রুপ রয়েছে। মূল পর্যায় সারণীর নিচে মৌলগুলোকে সুন্দরভাবে দেখানোর জন্য ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে নিচে স্থান দেওয়া হয়েছে। আর রয়েছে যে পর্যায়, কোন পর্যায়ে কতটি মৌল আছে, এগুলো ডিটেলস তোমরা জানো, এগুলো নিয়ে আর আমি আলোচনা করতে চাচ্ছি না। এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে প্রশ্ন 2 ধরনের আসে, সেখান থেকে একটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা, সেটাও তোমরা মোটামুটি সবাই জানো। পর্যায় গ্রুপ নির্ণয় করার পাশাপাশি আরেকটা যে প্রশ্ন হয়, আমাদের যে মৌল সমূহগুলোর পর্যায়বৃত্ত ধর্ম, এটাতেই তোমরা বেশি ভুল করো। হয়তোবা এই অধ্যায় রিভিশন করার পিছনে তোমাদের এটাই কারণ যে পর্যায়বৃত্ত ধর্মগুলো বারবার উল্টাপাল্টা হয়ে যায়, যে কখন আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে, কখন ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, কখন তড়িৎ ঋণাত্মকতা, অধাতব ধর্ম, ধাতব ধর্ম, পরমাণুর আকার, এগুলো কখন কোন দিকে কি ঘটে, এগুলো হয়তো তোমাদের মেন টার্গেট থাকবে। প্রশ্ন এখানে গ এবং ঘতে প্রশ্ন আসবে পর্যায় সারণীর অবস্থান নির্ণয় করা কোনো মৌল দেওয়া থাকলে, আরেকটা হচ্ছে ইলেকট্রন আসক্তি বলো, তড়িৎ ঋণাত্মকতা বলো, আয়নীকরণ শক্তি বলো, এগুলোর ক্রম আলোচনা করতে হবে। আচ্ছা, তোমরা কি পর্যায় সারণীর পর্যায় এবং গ্রুপ বের করা সবাই পারো? যদি কেউ না পারো তাহলে একটু বলতে পারো।
আচ্ছা, নাম না বললে কেউ কথা বলে না। প্রজ্ঞা, প্রভাত, তোমরা দুই বোনই আগে বলো যে তোমরা কি পারো গ্রুপ পর্যায়ে বের করতে? মিস আর কি পারি, কিন্তু মিস আরেকবার দেখিয়ে দিলে আচ্ছা ঠিক ভালো আছে, হয়। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করার একটু শিখব। সেখানে তোমাকে 3টা রুলস জানতে হবে। কি কি জানতে হবে? প্রথমে আমাদের কিন্তু গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে গেলে মৌলের ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে, অর্থাৎ সেই মৌলের পারমাণবিক সংখ্যা কত এবং আমরা যে ইলেকট্রন বিন্যাসটা করি সেই ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে। পর্যায় হচ্ছে কততম, যেমন 1s2 হলে পর্যায় হচ্ছে 1, 2s2 2p2 এরকম যদি হয়, 2p যত কিছুই থাকুক 2 পর্যন্ত যদি যায় তাহলে সেটা হচ্ছে পর্যায় 2, যদি 3 পর্যন্ত যায় তাহলে পর্যায় 3, যদি 4 পর্যন্ত যায় তাহলে পর্যায় 4। পর্যায়টা খুব সহজ, যত সংখ্যা লেখা থাকবে তত হবে তার পর্যায়। কিন্তু গ্রুপ বের করাটা একটু সমস্যা আছে। গ্রুপ বের করার জন্য 3টা নিয়ম রয়েছে। আমি প্রথমে একটা নিয়ম একটা একটা করে নিয়ম যাব এবং সেখান থেকে গ্রুপ এবং পর্যায় বের করা তোমাদের শেখাবো। সেটা হচ্ছে, শুধু যদি এস অরবিটালে ইলেকট্রন যায় তাহলে এস অরবিটালে যতটা ইলেকট্রন যাবে তত হবে ওই গ্রুপ নাম্বার, ওই মৌলের গ্রুপ নাম্বার। সাপোজ ধরো আমি যদি সোডিয়াম বলি, তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে পাই 1s2 2s2 2p6 3s1। তাহলে এই যে 1, এটা হচ্ছে এর গ্রুপ, যতটা ইলেকট্রন যাবে তত হচ্ছে তার গ্রুপ। আর পর্যায় দেখো, এখানে সামনে যেহেতু সংখ্যা হচ্ছে 3 লেখা রয়েছে, কোন শক্তি স্তরে গিয়েছে, যেহেতু 3 নম্বর শক্তি স্তরে গিয়েছে তাহলে এখানে হচ্ছে পর্যায় 3। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? সোডিয়ামের পর্যায় 3 আর গ্রুপ হচ্ছে 1। সেম ভাবে যদি আমরা ম্যাগনেসিয়াম ধরতাম তাহলে এখানে ম্যাগনেসিয়ামের লাস্টের কক্ষপথে 2টা ইলেকট্রন থাকতো, তাহলে তার গ্রুপ হতো 2। সেম ভাবে যদি এখানে 3 এর পরে যদি অ্যালুমিনিয়াম ধরতাম আমরা সাপোজ, তাহলে আরেকটা রুলসে কিন্তু পড়ে যাবে। আমি শুধুমাত্র কিন্তু বলছি যে এস অরবিটালে ইলেকট্রন গেলে তখন তার পর্যায় এবং গ্রুপ আমরা কিভাবে নির্ণয় করব। শুধুমাত্র এস অরবিটাল, এস এর সাথে পি থাকলে কিন্তু আরেকটা রুলসের মধ্যে পড়ে যাবে। অর্থাৎ কি দাঁড়ালো? গ্রুপ 1 এবং গ্রুপ 2, অর্থাৎ ক্ষার ধাতু এবং মৃৎক্ষার ধাতু, এই 2টা মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণত এস অরবিটালে ইলেকট্রন যায়, এখান থেকে আমরা গ্রুপ এবং পর্যায় বের করতে পারবো। এরপরে 2 নম্বর রুলস হচ্ছে, এখানে তাহলে কি হলো, শুধু হচ্ছে এস অরবিটালে। এরপরে যদি এস প্লাস পি হয়, 2টা অরবিটালে ইলেকট্রন যায়, তাহলে কি হবে? এস এ কয়টা ইলেকট্রন গেল, পি তে কয়টা ইলেকট্রন গেল এবং তার সাথে সর্বদা 10 যোগ করতে হবে। কি বললাম? এস যোগ পি যোগ 10, এটা হবে তার হচ্ছে গ্রুপ নম্বর। পর্যায় তো আমরা বলেছি যে কত নম্বর পর্যায়ে যাচ্ছে সেই অনুসারে আমাদের পর্যায়টা বের হবে। তাহলে আমরা যদি এরকম একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি, সাপোজ ধরো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p কয়টা হবে বলো তো? কেউ একজন বলো কয়টা হবে? 2p-তে ইলেকট্রন কয়টা লাগবে বলো? মিস সরি, একটা লাগবে। একটা লাগবে, তাহলে আমাদের 13 হলো। তাহলে এখন বলো তো এখানে গ্রুপ কত হবে? আমি কিন্তু এখানে বলে দিয়েছি যে এ যোগ পি যোগ 10 সমান সমান যত হবে তত হচ্ছে তার গ্রুপ নম্বর। তাহলে কত হবে বলো? 13। হ্যাঁ, 2 যোগ 1 যোগ 10, তাহলে হবে হচ্ছে 13। তাহলে এর গ্রুপ নাম্বার হচ্ছে 13। আর পর্যায় তো আগের থেকে আমাদের জানা যে পর্যায় হচ্ছে 3। প্রজ্ঞা বা প্রভা তখন কে বলেছিলে যে একটু বোঝানোর জন্য, সে কি, তুমি কি বুঝতে পারছো? জি মনে মিস, পড়েছে? বুঝতে মনে পেরেছি। পড়েছে? কে বলেছিলে বলো তো? একটু নামটা বলো, তোমাদের দুই বোনের মিস কণ্ঠ প্রভা। প্রভা। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে মনে পড়েছে আশা করি। আরেকটা রুলস আছে আমাদের, যদি এস এবং ডি অরবিটাল ইলেকট্রন যায়। আমি উপরে এটা মুছে দিচ্ছি, দিয়ে 3 নম্বর রুলসটা লিখবো। এই 3টা রুলস যদি কেউ মুখস্থ রাখে তাহলে তার আর কোনো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ পর্যায় নির্ণয় করে কোনো ভুল হবে না। এরপরে কি বললাম? এস আর ডি, এই দুইটাতে যা ইলেকট্রন যাবে ততই হবে তার
গ্রুপ নম্বর। তাহলে যদি আমরা ধরি যে ক্রোমিয়াম, সাপোজ ক্রোমিয়াম হচ্ছে 24। আচ্ছা, এটা তো ব্যতিক্রম, ব্যতিক্রমটা না দেখে আমি ম্যাঙ্গানিজটা দেখাই। ম্যাঙ্গানিজ হচ্ছে 25। তাহলে এটার হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s, 3d। তাহলে 4s এর দুইটা দিলে আর কয়টা লাগে দেখো তো? 25 হতে আর কয়টা লাগে? 18, 19, 20, তাহলে 5। বলো তো এটার গ্রুপ নম্বর কত? মিস 7। 7। তাহলে এটার গ্রুপ নাম্বার হচ্ছে 7, কারণ এই যে 2 আর এই 5 যোগ করলে আমার যা হবে সেটাই হচ্ছে গ্রুপ নাম্বার। 3টা সূত্র আরেকবার আমি রিমাইন্ড করতেছি, তোমরা একটু মনে রাখো। প্রথম হচ্ছে যদি শুধু এস অরবিটালে যায় তাহলে এস অরবিটালে যতটা ইলেকট্রন হবে তত হবে তার গ্রুপ নম্বর। যদি এস এবং পি দুইটাতে যায় তাহলে এস এবং পি তে কয়টা ইলেকট্রন আছে সেটা যোগ করে তার সাথে আরো 10 যোগ করতে হবে, তাহলে সেটার গ্রুপ নম্বর আমরা পেয়ে যাব। যদি এস এবং ডি লাস্টের কক্ষপথ দুইটা যদি এস এবং ডি হয় তাহলে এস এবং ডি তে যে কয়টা ইলেকট্রন থাকবে তাদের যোগফলই হবে ওই মৌলের গ্রুপ নম্বর। আমি যখন আবার এগুলো সালের কোশ্চেন নিয়ে আলোচনা করব তখন আরো ভালো করে তোমরা এগুলো বুঝতে পারবে। যারা বুঝে আগে থেকে বুঝেছিলে তাদের আশা করি যেটুকু প্রবলেম ছিল সেটুকু ঠিক হয়ে গেছে। আর যারা আগে বুঝোনি তারা কি আজকে বুঝতে পেরেছো? এরপরে যে কোনোটা বের করতে বললে কি বের করতে পারবে? জি মিস। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পর্যায় সারণীর মূল ভিত্তি। তোমরা এটা বই থেকে সুন্দর করে পড়ে নিবে, বইয়ে এই আলোচনাটা খুব সুন্দর করে রয়েছে যে ইলেকট্রন বিন্যাস হয় পর্যায় সারণীর মূল ভিত্তি। কেন মূল ভিত্তি? কারণ হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস থেকেই কিন্তু মৌল কত নম্বর গ্রুপে অবস্থান করে সেটা বের করতে পারি, মৌল কত নম্বর গ্রুপে অবস্থান করে, কত নম্বর পর্যায়ে অবস্থান করে, এই সবগুলো যেহেতু পর্যায় সারণীর এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা বের করতে পারি, এই জন্য ইলেকট্রন বিন্যাসকে সাধারণত পর্যায় সারণীর মূল ভিত্তি হিসেবে ধরা হয়। এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যখন তোমরা এই পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস এটার বিবরণ দিবা তখন অবশ্যই তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, মৌলগুলো সর্বদাই কি থাকতে চায়? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে চায়। যেমন ধরো যারা ধরো ঝগড়া মারামারি এগুলো থেকে ভয় পায় তারা দেখবে কি করে, কোনো কিছু ধরো তুমি তাকে খোঁচা মেরে বললে বা তাকে তুমি আঘাত করলে তাও দেখবে সে চুপচাপ থাকবে, কারণ সে ঝগড়া করতে বা কথা কাটাকাটি করতে ভালোবাসে না। সেম হচ্ছে এই নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণত কি করো, অন্যদের সাথে যেহেতু কোনো রকম রিয়াকশনে যায় না, নিজেরা নিজেদেরকে সমস্ত বাহিরের প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করতে পারে, এই জন্য অন্য মৌলগুলো কি করে জানো, ওই মৌলের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে চায়। তো যখন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে চায়, চাওয়ার প্রবণতা রয়েছে, তার মানে কি সবাই পারবে করতে? সবাই কিন্তু পারবে না। কারা পারবে? যাদের ইলেকট্রন একটা বা দুইটা সর্বোচ্চ 3টা এরকম যদি কম থাকে বেশি থাকে তারা সেটা ত্যাগ করবে। ত্যাগ করলে কি আয়নে পরিণত হয় বলো তো? কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করার ফলে কি আয়নে পরিণত হয়? হ্যাঁ, ধনাত্মক আয়ন। ধনাত্মক আয়নকে আমরা কি বলি? ক্যাটায়ন বলি। তাহলে আমরা ক্যাটায়ন বলি। কখন ক্যাটায়ন হবে? যখন ইলেকট্রন কি করবে, বেশি থাকবে, ওই এক্সেস ইলেকট্রনটা ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে, তখন সেটাকে আমরা ক্যাটায়ন বলি। সাপোজ সোডিয়ামের লাস্টের কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, সেই একটা ইলেকট্রন সোডিয়াম ত্যাগ করে কি করবে, সোডিয়াম প্লাস হয়ে যাবে, অর্থাৎ 11 থেকে 10 হয়ে গেল। এটাকে যদি আমরা জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে দেখাই তাহলে সেটা হবে অবশ্যই জারণ বিক্রিয়া, যেহেতু ইলেকট্রন বর্জন ঘটে। এরপরে অ্যানায়ন কোনটাকে বলি আমরা? যেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ যাদের একটা বা দুইটা সর্বোচ্চ 3টে এরকম ইলেকট্রন কম থাকে তারা কি করবে, ওই একটা বা দুইটা বা 3টা ইলেকট্রন
অন্য ধাতু তার পাশে যেটা থাকবে সেটা থেকে গ্রহণ করবে। যেমন ক্লোরিন, এটাকে যদি আমরা বলি তাহলে ক্লোরিন লাস্টের কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, কেউ একজন বলো তো? 7টা। 7টা ইলেকট্রন থাকে। সে কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করলে সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে পারবে। এজন্য সে কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। করলে সে কি হলো? ক্লোরাইড মাইনাস আয়নে পরিণত হলো, যেটাকে আমরা অ্যানায়ন বলে থাকি। তাহলে এই যে মৌলসমূহকে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা যেমন পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারছি, তেমন অনেক ধাতব অনেক ধর্ম, পর্যায়বৃত্ত যে ধর্মগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব, সেগুলোর ব্যাখ্যা করতে পারি। এজন্য পর্যায় সারণী মূল ভিত্তি হিসেবে এখন পর্যন্ত ইলেকট্রন বিন্যাসে সর্বজন গৃহীত একটা মতবাদ। এটা ছিল আমাদের পর্যায় সারণীর মূল ভিত্তি যে ইলেকট্রন বিন্যাস, তার ব্যাখ্যা। এবার জানবো আমরা পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। ওই যে বললাম, কোনো কিছু অ্যাপ্রোপ্রিয়েট ভাবে করা কিন্তু অনেক কঠিন। যে কোনো জিনিসই করতে গেলে হয়তো সাময়িক মনে হবে আমি ঠিকঠাক মতো সবকিছু করেছি। যেমন পরীক্ষায় যদি তোমাকে একটা প্রশ্ন লিখতে বলা হয়, তুমি হয়তো লিখে বাসায় এসে খুব খুশি থাকবে যে আমি খুব সুন্দরভাবে লিখে এসেছি, আমি একদম ফুল নম্বর পাবো। হয়তো কি হয়েছে, তোমার ওই লেখার মধ্যে কোথাও কিছু একটা মিস্টেক হয়ে গেছে। ওইটা হয়তো পরবর্তীতে যখন টিচার খাতাটা দেখে তোমাকে বুঝিয়ে দিবে যে এখানে তুমি এই ভুলটা করেছো, তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, এই জিনিসটা আমার আসলে ভুল হয়ে গেছে। তো যখন কোনো বিজ্ঞানী কোনো কিছু এরকম আবিষ্কার করেন, তখন কিন্তু কি করেন, উনি ভাবেন যে হচ্ছে আমার কাজটা সম্পূর্ণ সঠিক হয়েছে। কিন্তু ওইটা নিয়ে যখন আবার অন্য কোনো বিজ্ঞানী কাজ করেন, তখন তারা বুঝতে পারেন যে আসলে ওই বিজ্ঞানীর কিছু ভুল রয়ে গেছে। তেমনি একটা সব থেকে বড় ভুল পর্যায় সারণীর, সেটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনের অবস্থানটা কেন ভুল হয়েছে? কারণ হাইড্রোজেনকে গ্রুপ 1-এ স্থান দেওয়া হয়েছে, বাট গ্রুপ 1-এ যে মৌলগুলো রয়েছে সেই সবগুলোই হচ্ছে ক্ষার ধাতু। যদিও হাইড্রোজেনের লাস্টের কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে, অন্যান্য গ্রুপ 1-এর সমস্ত মৌলগুলোরই কিন্তু লাস্টের কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে। সেই হিসাবে হাইড্রোজেনকে কিন্তু অবস্থান দেওয়া হয়েছে 1 নম্বর গ্রুপে। বাট 1 নম্বর গ্রুপের হাইড্রোজেন ব্যতীত যে মৌলগুলো রয়েছে সবগুলোই কিন্তু তীব্র ক্ষার ধাতু। তাহলে ওগুলো ক্ষার ধাতু হওয়ার সত্ত্বে হাইড্রোজেন কিন্তু ক্ষার ধাতু নয়। তাহলে এখানে কিছু ব্যতিক্রম হয়ে গেছে। অন্যান্য যেগুলো রয়েছে, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই সবগুলোই কিন্তু তীব্র ক্ষার ধাতু। তাহলে যেহেতু ক্ষার ধাতু, তার সাথে হাইড্রোজেনের অবস্থানটা অবশ্যই একটা ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। এরপরে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে হিলিয়ামের অবস্থান। এখানেও সেম কাজটা হয়েছে, কারণ নিষ্ক্রিয় গ্যাসের সবগুলো মৌলের ক্ষেত্রে লাস্টের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, অর্থাৎ অষ্টক পূর্ণ করে থাকে। তাহলে হিলিয়ামের যেহেতু মাত্র 2টা, সেই হিসাবে লাস্টের কক্ষপথে 2টা থাকার কারণে 2 নং গ্রুপের অন্যান্য যে মৃৎক্ষার ধাতুগুলো, অর্থাৎ ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম থেকে শুরু করে যে ধাতুগুলো রয়েছে সেইগুলোর সাথে অবস্থান হওয়ার কথা। বাট এটার অধিকাংশ ধর্ম মিলে যায় হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলোর সাথে, যার কারণে এটাকেও ওই নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপের সাথে স্থান দেওয়া হয়েছে। বাট এটাও একটা ব্যতিক্রম আলোচনা। লাস্ট ওয়ান হচ্ছে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সারি। সাধারণত আমরা যদি পিরিয়ডিক টেবিলটা দেখি, পিরিয়ডিক টেবিলের একদম কোথায় আমাদের বেরিয়ামের পরের থেকে শুরু করে ওখানে ল্যান্থেনামের মৌলগুলো ঢোকার কথা। বাট ওখান থেকে যদি আমরা এই ল্যান্থেনাম থেকে লুটেশিয়াম পর্যন্ত এবং অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত যদি মৌলগুলোকে স্থান দিতাম, তাহলে পর্যায় সারণীর সৌন্দর্য রক্ষা ব্যাহত হতো। কারণ এখানে যে 15টা মৌল রয়েছে, 15-15-30টা, এই 30টা মৌলকে উপরে স্থান দেওয়া হলে পরবর্তীতে যে আরো মৌলগুলো আবিষ্কার হয়েছে সেই মৌলগুলো নিচের দিকে স্থান দেওয়া সম্ভব হতো না, সেখানে কিছুটা ব্যতিক্রম ঘটতো। যার কারণে কি করা হয়েছে, যে পরবর্তীতে ল্যান্থেনাম এবং অ্যাক্টিনিয়াম সারির যেগুলো রয়েছে সেগুলোকে পর্যায় সারণীর একদম নিচে স্থান দেওয়া হয়েছে। এই 3টা ছিল পিরিয়ডিক টেবিলের ব্যতিক্রম। আমি আর এটা লিখলাম না, ল্যান্থেনিয়াম অ্যাক্টিনিয়াম, এটা আলোচনা যেহেতু বইয়ে রয়েছে, তোমরা বই থেকে বাকিটা পড়ে নেবে। এবার আসি আমাদের মূল
যে বিষয়টা খুবই জরুরি সেই বিষয়গুলোর মধ্যে। পর্যাবৃত্ত ধর্ম। প্রথমে তোমাকে কিছু বেসিক জিনিস মনে রাখতে হবে এবং টেকনিক ওয়াইজ, শুধু মুখস্থ করে পড়ে কিন্তু এই জিনিসগুলো মনে রাখা সম্ভব নয়। ধর্ম, আমি বললাম কি যে টেকনিক ওয়াইজ তোমাকে কিছু বিষয় মনে রাখতে হবে। যেমন প্রথমে তোমাকে মনে রাখতে হবে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে দুইটা জিনিস, তাহলে বাম থেকে ডানে, আরেকটা হচ্ছে কি উপর থেকে নিচে। বলতো বাম থেকে ডানে গেলে কি হয়, মানে কি বোঝায় সেটাকে? গ্রুপ না পর্যায়? আর উপর থেকে নিচে গেলে কি বোঝায়? কেউ একজন বলতো। বাম থেকে ডানে গেলে সেটাকে কি বলে? মিস গ্রুপ বোঝায়। কে গ্রুপ বলে? গ্রুপ বললো কে? সে ভুলে বলে ফেলেছো নাকি জেনে বলেছো? বলো। একজন মিস পর, ভুলে, সরি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভুলে হয়ে গেলে ইটস ওকে। বাট যদি জানাটাতেই ভুল থাকে তাহলে কিন্তু প্রবলেম আছে। ভুলে বললে সেটা কোনো প্রবলেম না। যাই হোক, তাহলে আমরা বাম থেকে ডানে গেলে সেটাকে পর্যায় বলি, আর উপর থেকে নিচে গেলে সেটাকে আমরা গ্রুপ বলি। তাহলে প্রথমে তোমাকে জানতে হবে বাম থেকে ডানে গেলে কি কি ধর্ম বৃদ্ধি পায় আর কি কি হ্রাস পায়। এই জিনিসগুলো তুমি আগে মাথার ভিতরে সুন্দর করে গেঁথে নিবা। তাহলে আমরা প্রথমে দেখব কি কি যে বৃদ্ধি পায় কোনগুলো। বৃদ্ধি পায় যেগুলো সেগুলোকে আমি স্টার দিয়ে দিয়ে লিখতেছি। প্রথমে বৃদ্ধি পায় হচ্ছে আয়নীকরণ শক্তি। এরপরে কি বৃদ্ধি পায়? ইলেকট্রন আসক্তি। আমি শুধু আসক্তিটা লিখলাম যেহেতু জায়গা কম আছে। আর বৃদ্ধি পায় হচ্ছে ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা। আরেকটা বৃদ্ধি পায় সেটা হচ্ছে ধাতব ধর্ম। এইভাবে যদি তুমি টেকনিক ওয়াইজ মনে রাখো তাহলে কিন্তু তোমার, সরি অধাতব ধর্ম, তাহলে তোমার কখনো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে চারটা জিনিস বাম থেকে ডানে পেলে বৃদ্ধি পায়, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা আর অধাতব ধর্ম। তাহলে কমে যায় কোনটা কোনটা এটাও তোমাকে জানতে হবে। যে কোনো একটা জানলে বাকিটা তুমি কিন্তু মনে রাখতে পারবে। কমে যায় হচ্ছে পরমাণুর আকার, আর আরেকটা হচ্ছে ধাতব ধর্ম। এভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে। তাহলে কি কি জিনিস বৃদ্ধি পাচ্ছে? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা আর অধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে বেড়ে যাবে। পরবর্তীতে কমে যাবে কি কি? পরমাণুর আকার আর ধাতব ধর্ম। এরপরে যদি আমরা গ্রুপের কথা বলি, উপর থেকে নিচে গেলে কি হতে পারে, কি কি বৃদ্ধি পেতে পারে, কি কি হ্রাস পেতে পারে সেটা একটু দেখাই। যেমন এখানে যদি আমি বলি যে বৃদ্ধি পাচ্ছে, জায়গা যেহেতু কম ছোট ছোট করে আমি এখানে কমা দিয়ে দিয়ে লিখবো। বৃদ্ধি পাবে কি? আকার। আর বৃদ্ধি পাবে কি? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। আরেকটা কি বৃদ্ধি পাবে? ধাতব ধর্ম। এইগুলো তাহলে কি হচ্ছে? উপর থেকে নিচে গেলে বেড়ে যাবে। পরবর্তীতে কমে যাবে কার কার? উপরে একটু লিখি। এইভাবে কিন্তু তোমরা টেকনিক ওয়াইজ মনে রাখবে। গ্রুপে কমে যাবে কি কি, সেখানে আমরা লিখবো কমে যাবে। প্রথম যেটা কমে যাবে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি, যেগুলো পর্যায়ে বেড়ে গেছিল সেগুলো। আয়নীকরণ শক্তি, দেন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, দেন আসক্তি, অধাতব ধর্ম,
গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এই দুইটা দুই জায়গায় রয়েছে, কারণ হচ্ছে আমি কারণটা বলছি, সেটা হচ্ছে যদি গ্রুপ 1 এর ক্ষেত্রে বলি তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে শুধুমাত্র গ্রুপ 1 এর ক্ষেত্রে, আর এখানে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যাচ্ছে এটা শুধুমাত্র গ্রুপ 17 এর ক্ষেত্রে। এই দুইটা ব্যতিক্রম জিনিস তোমাদের মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? মিস বলো। মিস আপনি বললেন না যে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়? হ্যাঁ, কোথায় বৃদ্ধি পায়? যে 17 নং গ্রুপের যে মৌলগুলো রয়েছে সেইখানে। আর হ্রাস পাবে কোথায়? ওই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে যখন হচ্ছে গ্রুপ 1 এর ক্ষেত্রে বলবো। এই দুইটা ব্যতিক্রম। বুঝতে পেরেছো? জি মিস। মিস অন্য গ্রুপগুলোতে অন্যান্য গ্রুপের ক্ষেত্রে যেভাবে আমরা সিকোয়েন্স অনুসারে বলি ব্যতিক্রম, যেমন হচ্ছে উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পাবে, অন্য যত গ্রুপ আছে ততগুলো সবগুলোরই বৃদ্ধি পাবে এক্সেপ্ট হচ্ছে 17 নাম্বার গ্রুপ ছাড়া। আবার অন্যরা যারা আছে, অন্যদিকে আবার যখন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পাবে গ্রুপ 1 ছাড়া যেগুলো রয়েছে, এই দুইটাকে এক্সেপশনাল ভাবে মনে রাখতে হবে, আর বাকিগুলো নিয়ম অনুসারে চলবে। আমি আগামী দিন এখান থেকে আবার আলোচনা শুরু করব, যেহেতু আজকে আর সময় নেই। আজকে একটা SW দিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি। আগামী ক্লাসে তোমাদের এই জিনিসগুলো আরো সুন্দর করে বুঝিয়ে দিব, যে ধাতব ধর্ম কেন, কোন দিকে গেলে কি হচ্ছে, অধাতব ধর্ম, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, যতগুলো ধর্ম আমি আজকে আলোচনা করলাম। এই যে ধর্মের নামগুলো শুধুমাত্র বললাম, যে উপর থেকে নিচে গেলে কে বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে, বাম থেকে ডানে গেলে কে কমে যাচ্ছে কে বেড়ে যাচ্ছে, এগুলো প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে? ক্লাসে এই কয়েকটা ক্লাসে যেহেতু 2-3টা ক্লাস লাগবে, এই 2-3টা জিনিস তোমাদের খুব ভালোভাবে ক্লিয়ার হওয়া দরকার। আমি আগামী ক্লাসে আবার এখান থেকে আলোচনা শুরু করব। আগামী ক্লাসে তোমরা সবাই অবশ্যই থাকবে। এই জিনিসগুলো ক্লিয়ার হওয়া খুব জরুরি, কারণ কেমিস্ট্রি পড়লে তোমার কেমিস্ট্রির এই বেসিক জিনিসগুলো যদি না জানো তুমি সব জায়গায় কিন্তু আটকে যাবে। পরীক্ষা হয়তো তুমি ভালো নম্বর পেয়ে ভালো রেজাল্ট করতে পারবে, বাট বেসিক যে জিনিসগুলো আমাদের কেমিস্ট্রি পড়ে জানা দরকার সেগুলো কিন্তু তোমার অজানা রয়ে যাবে। আচ্ছা, আগামী দিন আবার এখান থেকে আলোচনা শুরু করব। আমি একটা SW দিচ্ছি, তোমরা একটু ঝটপট লিখে নাও। প্রথম যে SW এটা হচ্ছে 1 নম্বর। 1 নম্বর এখানে উদ্দীপক দেয়া হচ্ছে একটা। একটু তাড়াতাড়ি লিখে নিও। এখানে হচ্ছে ওয়াই, এরপরে এখানে হচ্ছে সোডিয়াম, এখানে ম্যাগনেসিয়াম, এখানে এক্স। প্রশ্ন শুধু গণ, হ্যাঁ, কারণ ঘনঙে যে প্রশ্নগুলো হয় সেগুলো এখন আমাদের আলোচনা আসেনি। সেখানে হচ্ছে এক্স এবং এক্স ওয়াই এর অবস্থান নির্ণয় করো। এটা হচ্ছে প্রথম প্রশ্ন SW। তুলে নিয়েছো সবাই? স্ক্রিনশট দিয়েও নিতে পারো। যদি হয়ে যায় তাহলে আমি আরেকটা প্রশ্ন লিখবো। লেখা হয়েছে সবার? মিস স্ক্রিনশট আচ্ছা, স্ক্রিনশট নিলেই হবে। এটা হচ্ছে 1 নম্বর, এটা আমি মুছে দিলাম। এবার হচ্ছে 2 নম্বর SW যেটা, সেটা হচ্ছে এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে এ, এখানে বি। দেন এখান থেকে পরবর্তীতে আরো কিন্তু অনেকগুলো গ্রুপ মাঝখানে আছে। এরপরে আবার একটা আসতেছি, সেটা হচ্ছে